আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হলো মেটাডেটা। মেটাডেটা হলো এমন একটা ডেটার সেট যা অন্য ডেটার সম্পর্কে বিবরণ দিতে সাহায্য করে। মেটাডেটা হলো কোনো একটি রিসোর্সের চরিত্র বিশ্লেষণ করে স্ট্যান্ডার্ড টার্ম বা শব্দ সংজ্ঞায়িত করে যা সেই বৈশিষ্ট্য নির্ভর রেকর্ডকে সেই ফিল্ডে নথিভুক্ত হতে সাহায্য করে। মেটাডেটা বা মেটা ইনফরমেশন হলো অন্য ডেটা সম্পর্কে তথ্য প্রদানকারী ডেটা, কিন্তু ডেটার বিষয়বস্তু নয়। যেমন কোনো বার্তার টেক্সট বা চিত্র সম্পর্কিত ডেটাকে মেটাডেটা ওয়েব পরিবেশে উপস্থাপন করতে সাহায্য করে। মেটাডেটা একটি স্ট্যান্ডার্ড সংজ্ঞা হলো মেটাডেটা ইজ ডেটা অ্যাবাউট ডেটা। যেমন ধরুন কোনো একটি রিসোর্স, যেমন বই। প্রতিটা বইয়ের কিছু পেজ থাকে এবং সেই পেজে কিছু কন্টেন্ট থাকে। সেই কন্টেন্ট হলো ওই বইয়ের মূল বিষয় সম্পর্কিত লেখা, যেটা কোনো অথর বা অনেক অথর বা কোনো কর্পোরেট বডি এরা কোনো একটা বিষয়বস্তুর ওপর একটা লেখা লিখে সেটাকে বইয়ের আকারে পাবলিশ করা হয়। সেটা হলো বইয়ের বিষয়বস্তু। এবার সেই বইয়ের যে নির্ণায়ক বা পরিচায়ক যে ক্ষেত্রগুলি থাকে, সেগুলি যার মাধ্যমে আমরা সংজ্ঞায়িত করতে পারি, সেগুলি হলো মেটাডেটা। যেমন একটি বইয়ের টাইটেল, বইয়ের অথর, বইয়ের পাবলিশার, কত পৃষ্ঠা আছে, বইয়ের ISBN নাম্বার বা অন্য কোনো স্ট্যান্ডার্ড নাম্বার, বইয়ের অ্যাক্সেশন নাম্বার, বইয়ের টপিক বা বিষয়বস্তু, বিভিন্ন রকম অ্যাডেড এন্ট্রি ইত্যাদি। এই যে আমরা বইটি সম্পর্কে যে পরিচায়ক যে ক্ষেত্রগুলির মাধ্যমে আমরা এই ধরনের ইনফরমেশনকে ডিক্লেয়ার বা ডিফাইন করতে পারি, সেগুলিই হলো মেটাডেটা। এই মেটাডেটা ইনফরমেশন কিন্তু কখনোই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে শুধুমাত্র টপিক্যাল টার্মটি দিতে পারে, কিন্তু বইয়ের বিষয়বস্তু সম্পর্কে ভিতরে কি লেখা আছে, তার সারমর্ম কি বা তার এক্সপ্লেনেশন কি, ব্যাখ্যা কি, এগুলো কিন্তু দিতে পারে না। তো মেটাডেটা হলো ডেটা অ্যাবাউট ডেটা। এখানে ডেটা বলতে বইয়ের যে ডেটা, সেই ডেটাকে আমরা মেটাডেটার মাধ্যমে এনকোড করতে পারি। মেটাডেটার প্রাক কথন। ইন্টারনেটে কম্পিউটিং এবং ওয়েবের উত্থানের সাথে সাথে নেটওয়ার্কে তথ্যবস্তুর বর্ণনা দেওয়ার প্রেক্ষাপটে মেটাডেটা শব্দটি ব্যবহার শুরু হয়। এমনকি টেক্সট ফাইল, যা সংখ্যাসূচক ডেটাসেটগুলির মতো সহজে মানুষের বোধগম্য নয়, তবুও মেটাডেটা খুঁজে বার করার এবং তার লেখকত্ব এবং তারিখের প্রেক্ষাপটে স্থাপন করা অথবা অন্যথায় পরিচালিত বা নিয়ন্ত্রিত করার প্রয়োজন হতে পারে। 1995 সালের দিকে ডাবলিন কোর মেটাডেটা এলিমেন্ট সেট তৈরি করা হয় এবং প্রচারের মাধ্যমে ওই শব্দটি মূলধারা গ্রন্থাগারিকদের কার্যকরী শব্দভাণ্ডারে প্রবেশ করে। প্রথম ডাবলিন কোর কর্মশালার আয়োজকরা হলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, বা যার আরেকটা নাম W3C। এই W3Cর সক্রিয় অংশগ্রহণকারী ছিল সেই সময় এবং সমানভাবে ওয়েবের উন্নয়ন পরিচালনার সাথে সম্পর্কিত একটি সংগঠন ছিল। এইভাবে প্রাথমিক ডাবলিন কোর উদ্যোগটি লাইব্রেরি এবং ওয়েব সম্প্রদায়ের মধ্যে ক্রস ফার্টিলাইজেশন এজেন্ট হিসাবে কাজ করে এবং নতুন ধারণা এবং পরিভাষা দিয়ে
লাইব্রেরি কমিউনিটিকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছিল। গ্রন্থকারিকরা দ্রুত বুঝতে পেরেছিলেন যে তারা শতাব্দী ধরে ক্যাটালগিংয়ের আকারে ডেটা সম্পর্কিত ডেটা তৈরি করে আসছেন। তবে লাইব্রেরি কমিউনিটির মধ্যেও মেটাডেটা শব্দটির সঙ্গতিপূর্ণ ব্যবহার রয়েছে। কেউ কেউ এটি ডিজিটাল এবং নন ডিজিটাল উভয় ধরনের সম্পদের বর্ণনার জন্য ব্যবহার করেন। আবার কেউ কেউ এটিকে কেবল ইলেকট্রনিক সম্পদের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখেন। এর একটি উদাহরণ হল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা ইফলা দ্বারা পরিচালিত একটি ওয়েবসাইট, যা মেটাডেটা সম্পর্কে বলে। এই শব্দটি নেটওয়ার্কযুক্ত ইলেকট্রনিক সম্পদের শনাক্তকরণ, বর্ণনা এবং অবস্থানে সহায়তা করার জন্য ব্যবহৃত যে কোনো ডেটাকে বোঝায়। রেকর্ডের বিভিন্ন ক্ষেত্র এবং তার ধারণা। এখানে আমি একটা ক্যাটালগ কার্ডের মাধ্যমে কোনো একটা রেকর্ডের কি কি ক্ষেত্র থাকতে পারে এবং সেই ক্ষেত্র বা ফিল্ডের কি চরিত্র, সেইটাকে আমরা এখানে একটা ছোট উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। প্রথমে দেখুন, এখানে ক্রিয়েশন বলে একটি ফিল্ড আছে। এই ক্রিয়েশন ফিল্ডে এই রেকর্ডটি কে তৈরি করেছেন বা এই বইটি কার লেখা, সেই লেখকের নাম এখানে দেওয়া হয়েছে। তার মানে বইটি লেখক হিসাবে লেখকের দায়িত্ব পালন করছেন এই লেখক, সেজন্য এনাকে ক্রিয়েশন ফিল্ডের মধ্যে আনা হয়েছে। তারপরে দেখুন, বইটি সম্পর্কিত বেশ কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সেই বইটির ডেসক্রিপশন বা বিবরণে সাহায্য করছে। এটাকে কন্টেন্ট এই ফিল্ডের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং এই বইটি মাইক্রোফিশে বা এই ডকুমেন্টটি মাইক্রোফিশে এই রিপ্রেজেন্টেটিভ মিডিয়ামে মাধ্যমে স্টোর করা হয়েছে, সেজন্য এই মাইক্রোফিশে এটা একটা টেকনিক্যাল ফিল্ড। তারপর এখানে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়েছে এবং একটি ডেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে এর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড। এবং বাদিকে উপরে একটা নির্দিষ্ট কোড দেওয়া হয়েছে। এই কোডের মাধ্যমে আমরা এই পার্টিকুলার ডকুমেন্টটির বা এই নির্দিষ্ট ডকুমেন্টটির লোকেশন এবং এই ডকুমেন্টটির চরিত্র আমরা একটা কোডের মাধ্যমে বোঝাতে চাইছি। তো এটা হচ্ছে এর লোকেশন সম্পর্কিত তথ্য। মেটাডেটার প্রকারভেদ। মেটাডেটা অনেক রকম হতে পারে। প্রধানত মেটাডেটাকে 6টা ভাগে ভাগ করা যায়, অনেকে এটাকে 4টে ভাগে ভাগ করে। আমি এখানে 6টা মূল যে প্রকারভেদ সেটাই এখানে দেখিয়েছি। প্রথম হলো কাঠামোগত মেটাডেটা। কাঠামোগত মেটাডেটা মূল্যবান তথ্য প্রদান করে যা বস্তুর সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। এটি ব্যবহারকারীদের ডেটা রিসোর্সকে কার্যকরভাবে বুঝতে এবং ব্যবহার করতে সক্ষম হয়। স্ট্রাকচারাল মেটাডেটা বিভিন্ন ডেটা রিসোর্সের মধ্যে শ্রেণীবদ্ধ কাঠামো সম্পর্কেও বেশ কিছু তথ্য প্রদান করে। এর মধ্যে বিষয়বস্তুর একটি সারণী, পৃষ্ঠা, বিভাগ এবং অধ্যায় সংখ্যায়ন অন্তর্ভুক্ত থাকতে পারে। এর পরবর্তী ভাগটি হলো বর্ণনামূলক মেটাডেটা। বর্ণনামূলক মেটাডেটা একটি ডেটা রিসোর্স আবিষ্কার এবং তার শনাক্তকরণের জন্য সহায়ক তথ্য প্রদান করে। এটি একটি রিসোর্সের কি, কখন, কোথায় এবং কে তা বর্ণনা করে। এতে ডেটার বিষয়বস্তু ও প্রেক্ষাপট সম্পর্কে তথ্য থাকে। এটি সংগঠিত এবং প্রায়শই ডাবলিন কোড বা মার্কের মতো এক বা একাধিক স্বীকৃত স্ট্যান্ডার্ড স্কিম মেনে চলে। এটি রিসোর্সের ভৌত বৈশিষ্ট্যগুলিও সংজ্ঞায়িত করতে পারে, যেমন এর মাঝারি ধরন এবং মাত্রা। 3 নম্বর প্রকারভেদ হলো সংরক্ষণ মেটাডেটা। সংরক্ষণ মেটাডেটা সংগ্রহ এবং তথ্য রিসোর্সের সংরক্ষণ ব্যবস্থার সাথে সম্পর্কিত তথ্যকে বোঝায়। এটি রিসোর্সের ভৌত এবং ডিজিটাল সংস্করণ সংরক্ষণের প্রক্রিয়ার ডকুমেন্টেশনের সাথে জড়িত এবং সময়ের সাথে সাথে ডিজিটাল সম্পদ পরিচালনা এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করে। মেটাডেটার প্রকারভেদ 4 নম্বর। এটি হলো প্রশাসনিক মেটাডেটা।
প্রশাসনিক মেটাডেটা এমন তথ্য প্রদান করে যা সম্পদ পরিচালনার ক্ষেত্রে কার্যকর। এটি শাসন, অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সম্পর্কিত তথ্য প্রদান করে। এতে কপিরাইট তথ্য, অধিকার ব্যবস্থাপনা এবং লাইসেন্স চুক্তি সম্পর্কিত প্রযুক্তিগত তথ্য অন্তর্ভুক্ত থাকে। এতে কাজের সৃষ্টি এবং মান নিয়ন্ত্রণ, অধিকার ব্যবস্থাপনা, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, ব্যবহারকারী প্রয়োজনীয়তা এবং কর্ম তথ্য সংরক্ষণ সম্পর্কিত প্রযুক্তিগত তথ্য থাকতে পারে। পঞ্চম প্রকারভেদ হল প্রোভেনেন্স মেটাডেটা। প্রোভেনেন্স মেটাডেটা একটি ডেটা রিসোর্সের উৎপত্তি সম্পর্কে সহায়ক তথ্য প্রদান করে। এতে মালিকানা, ডেটার যে কোনো রূপান্তর, ডেটার ব্যবহার এবং ডেটা রিসোর্সের সংরক্ষণাগার সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। এই তথ্য একটি রিসোর্সের জীবনচক্র বা লাইফ সাইকেল ট্র্যাক করতে সাহায্য করে। ষষ্ঠ প্রকার হলো সংজ্ঞামূলক মেটাডেটা বা ডেফিনিশনাল মেটাডেটা। সংজ্ঞামূলক মেটাডেটা বলতে সেই মেটাডেটাকে বোঝায় যা একটি সাধারণ শব্দভাণ্ডার প্রদান করে, যা ডেটার অর্থ সম্পর্কে একটি ভাগ করার বা তার বোঝার সুবিধা করে দেয়। ডেটার অর্থের মধ্যে ডেটার সংজ্ঞা, ডেটার প্রেক্ষাপট, নিয়ন্ত্রণকারী নিয়ম এবং গণনা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। এতে ডেটার অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য ডেটা তৈরি করার সময় ব্যবহৃত যুক্তি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে। লাইব্রেরিয়ানদের দৃষ্টিভঙ্গিতে এবং লাইব্রেরিয়ানরা যে সমস্ত মেটাডেটা সবচেয়ে বেশি ইউজ করে তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে ডাবলিন কোর মেটাডেটা ইনিশিয়েটিভ, যাকে সংক্ষেপে বলা হয় DCMI। ডাবলিন কোর মেটাডেটা ইনিশিয়েটিভ 1995 সালের মার্চ মাসে শুরু হয়েছিল। 1995 সালে OCLC এবং ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশন NCSA দ্বারা স্পন্সর করা একটি ওয়ার্কশপে আলোচনার মাধ্যমে DCME সেটটি উদ্ভূত হয়েছিল, যা ইলেকট্রনিক রিসোর্সের জন্য আরও ভালো আবিষ্কারের মান প্রচারের জন্য গ্রন্থাগারিক, ডিজিটাল লাইব্রেরি গবেষক, কন্টেন্ট বিশেষজ্ঞ এবং টেক্সট মার্কআপ বিশেষজ্ঞদের একত্রিত করেছিল। ওহাইও ডাবলিনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে উপাদান সেটটির নামকরণ করা হয়েছিল ডাবলিন কোর। কোর বলতে বোঝায় মেটাডেটা উপাদান সেটটি একটি মৌলিক কিন্তু সম্প্রসারযোগ্য। ডাবলিন কোর মেটাডেটা ইনিশিয়েটিভ DCMI ডাবলিন কোর এবং সম্পর্কিত স্পেসিফিকেশনের অব্যাহত উন্নয়নের তত্ত্বাবধান করে এবং মেটাডেটার মান এবং অনুশীলনের ব্যাপক গ্রহণযোগ্যতা প্রচারের জন্য উদ্যোগ নেয়। ডাবলিন কোরে 15টি মেটাডেটা এলিমেন্ট রয়েছে, যা আন্তঃবিষয়ক এবং আন্তর্জাতিক ঐক্যমত্য তৈরিতে প্রচেষ্টা থেকে উদ্ভূত হয়েছে, যা অনুসন্ধান ইঞ্জিন প্রোগ্রামের জন্য সম্প্রসারিত ক্যাটালগিং তথ্য এবং উন্নত ডকুমেন্ট ইন্ডেক্সিং প্রদান করে। এবার আমি ডাবলিন কোরের যে 15টি এলিমেন্ট সেট সেটা সম্পর্কে দু এক কথা বলবো। ডাবলিন কোরের প্রথম এলিমেন্ট হচ্ছে টাইটেল। স্রষ্টা বা প্রকাশক কর্তৃক সম্পদের প্রদত্ত নাম। শিরোনাম হবে এমন একটি নাম যার মাধ্যমে সম্পদটি আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়। শিরোনামটি যদি HTML-এও থাকে তবে উৎস নথিটি দেখা হয় এবং প্রচলিত শিরোনাম হিসাবেও তাকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় এলিমেন্ট হলো অথার অর ক্রিয়েটার। ব্যক্তি অথবা ব্যক্তিরা বা সংস্থা বা সংস্থারা যারা প্রাথমিকভাবে বৌদ্ধিক বিষয়বস্তুর জন্য দায়ী, উদাহরণস্বরূপ লিখিত নথির ক্ষেত্রে লেখক, ভিজুয়াল রিসোর্সের ক্ষেত্রে শিল্পী, ফটোগ্রাফার বা চিত্রকর, এরা সবাই অথার বা ক্রিয়েটারের মধ্যে অন্তর্ভুক্ত। সাবজেক্ট অর কিওয়ার্ডস, এটি হলো সম্পদের বিষয়বস্তুর বিষয়। সাধারণত একটি বিষয়কে
কিওয়ার্ড বা বাক্যাংশ অথবা শ্রেণীবদ্ধকরণ কোড হিসাবে প্রকাশ করা হয়, যা সম্পদের বিষয়বস্তুকে বর্ণনা করে। ডেসক্রিপশন সম্পদের বিষয়বস্তুর পাঠ্য বর্ণনার একটি বিবরণ, যার মধ্যে রয়েছে নথির মতো বস্তুর ক্ষেত্রে বিমূর্ততা বা ভিজুয়াল রিসোর্সের ক্ষেত্রে বিষয়বস্তুর বর্ণনা এবং সামগ্রীর গ্রাফিক্যাল উপস্থাপনার রেফারেন্স। পরের এলিমেন্টটি হলো পাবলিশার। বর্তমান আকারে সম্পদ উপলব্ধ করার জন্য দায়ী সত্তা, যেমন একজন প্রকাশক, একটি বিশ্ববিদ্যালয়ের বিভাগ অথবা একটি কর্পোরেট সত্তা। অর্থাৎ যে লাইব্রেরিতে যে সমস্ত রিসোর্স রাখা হয় সেই রিসোর্সগুলি কে প্রকাশনা করছেন, এই প্রকাশনা একজন প্রকাশক করতে পারেন, যাকে আমরা সহজ কথায় পাবলিশার বলি। একটা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট করতে পারে, অথবা একটা কর্পোরেট বডি সেও করতে পারে। আদার কন্ট্রিবিউটার্স স্রষ্টা উপাদানে উল্লেখিত ব্যক্তি বা সংস্থা ছাড়াও যারা উল্লেখযোগ্যভাবে বৌদ্ধিক অবদান রেখেছেন, কিন্তু যাদের অবদান স্রষ্টা উপাদানে উল্লেখিত ব্যক্তি বা সত্তার চেয়ে গৌণ, যেমন ইলাস্ট্রেটর। ডেট বর্তমান আকারে সম্পত্তি উপলব্ধ করার তারিখ, সম্পদের জীবনচক্রের একটি ঘটনার সাথে সম্পর্কিত একটি তারিখ। রিসোর্স কোড সম্পদের বিভাগ, যেমন হোম পেজ, উপন্যাস, কবিতা, কার্যপত্রক, প্রযুক্তিগত প্রতিবেদন, প্রবন্ধ, অভিধান। সম্পদের ধরনটি কোড তালিকা থেকে নির্বাচন করা হয়। ফরম্যাট সম্পদের ভৌত বা ডিজিটাল প্রকাশ। সম্পত্তির ডেটা উপস্থাপনা, যেমন টেক্সট, HTML, ASCII, পোস্টস্ক্রিপ্ট ফাইল, এক্সিকিউটেবল অ্যাপ্লিকেশন ইত্যাদি। বিন্যাসটি রেজিস্টার্ড ইন্টারনেট মিডিয়া প্রকারের মতো তালিকা থেকে নির্ধারণ করা হয়। বিন্যাসে সম্পদের মিডিয়া প্রকার বা মাত্রা অন্তর্ভুক্ত থাকতে পারে। দশম এলিমেন্ট সেটটি হলো রিসোর্স আইডেন্টিফায়ার। রিসোর্সকে অনন্যভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত স্ট্রিং বা নম্বর। নেটওয়ার্ক রিসোর্সের উদাহরণগুলির মধ্যে রয়েছে URL, URN, ডিজিটাল আইডেন্টিফায়ার অবজেক্ট বা DOI এবং ISBN নাম্বার। সোর্স এটি একটি প্রযোজ্য ক্ষেত্রে মুদ্রিত বা ইলেকট্রনিক্স কাজ, যেখান থেকে রিসোর্সটি সরবরাহ করা হয়, এমন একটি রিসোর্সের রেফারেন্স যা থেকে বর্তমান রিসোর্সটি নেওয়া হয়েছে। ল্যাঙ্গুয়েজ রিসোর্সের বৌদ্ধিক বিষয়বস্তুর ভাষা। এক্ষেত্রে যদি কোনো একটি বইয়ে একাধিক ভাষার কন্টেন্ট উপস্থাপিত থাকে, তাহলে এইখানে একের বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করার বা নথিভুক্ত করার উপায় রয়েছে। রিলেশন অন্যান্য রিসোর্সের সাথে সম্পর্কিত রিসোর্সের রেফারেন্স। কভারেজ রিসোর্সের বিষয়বস্তুর ব্যাপ্তি বা পরিধি, যেমন স্থানিক অবস্থান, একটি স্থানের নাম বা ভৌগোলিক স্থানাঙ্ক, সময়কাল, মানে কোন সময়ের নথি, তারিখ ইত্যাদি রিসোর্সের বৈশিষ্ট্যগুলি এই কভারেজ এই ক্ষেত্রটি বা এলিমেন্টের মাধ্যমে প্রকাশ করা যায়। রাইটস ম্যানেজমেন্ট এই উপাদানটির বিষয়বস্তু, একটি কপিরাইট নোটিশ, একটি অধিকার ব্যবস্থাপনার বিবৃতি অথবা একটি সার্ভারের লিঙ্ক URL বা URI হিসাবে তৈরি করা হয়েছে, যা এই ধরনের তথ্য গতিশীলভাবে প্রদান করে। অধিকার তথ্য প্রায়শই বৌদ্ধিক সম্পত্তির অধিকার, কপিরাইট এবং বিভিন্ন সম্পত্তি অধিকারকে অন্তর্ভুক্ত করে। এবার DCMI যে এলিমেন্টস, এর কতগুলো উদাহরণ আমি এখানে দেখিয়েছি, যাতে বিষয়বস্তুটা বুঝতে একটু সুবিধা হয়। প্রথমেই আসছে টাইটেল। দেখুন, টাইটেলে আমি কয়েকটা বইয়ের নাম দিয়েছি: গ্রিন অন গ্রিনস, দ্য সাউন্ড অফ মিউজিক, এ পাইলটস গাইড টু এয়ারক্রাফট ইন্স্যুরেন্স ইত্যাদি। কোনো একটি ডকুমেন্ট বা রিসোর্স যে নামে তাকে অভিহিত করা হয়, তাই টাইটেলের মাধ্যমে প্রকাশ করা হয়। অথার বা ক্রিয়েটার, যিনি এই পার্টিকুলার ডকুমেন্টটি বা অন্যান্য রিসোর্সটি তৈরি করছেন বা লিখছেন,
তাকে আমরা DCMI অনুযায়ী ক্রিয়েটার বলে থাকি। যেমন ডানকান ফাইলিস অ্যানে, মেলেন্ডেস স্যান্টিয়াগো, মারিয়া লুজ, এই যে ক্রিয়েটারের যে আমরা নাম দিচ্ছি সেটা ক্যাটালগিংয়ে অথারের নামকরণের জন্য যে সমস্ত নিয়ম বিধি রয়েছে সেই নিয়ম বিধি অনুযায়ী আমরা ক্রিয়েটারের নামটি এখানে নথিভুক্ত করি। এবার আছে সাবজেক্ট অ্যান্ড কিওয়ার্ডস। সাবজেক্টের মধ্যে আমরা দেখুন ওই পার্টিকুলার ডকুমেন্টের বিষয়ক যে টপিক রয়েছে সেই টপিকের নামটি আমরা এখানে দেই। যেমন এয়ারক্রাফট লিজিং অ্যান্ড রেন্টিং বা ডগস, অলিম্পিক স্কিইং, স্ট্রিট পিকাবো ইত্যাদি ইত্যাদি আমরা ওই ডকুমেন্টটিকে ডেসক্রাইব করার জন্য যে টপিকের নাম আমরা দিতে পারি সেই টপিকের নাম এখানে সাবজেক্ট বা কিওয়ার্ডসের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়। ডেসক্রিপশন হলো কোনো একটা ওই পার্টিকুলার ডকুমেন্টের বিবরণকারী একটি তথ্য, যেখানে আমরা বইটি বা রিসোর্সটি সম্পর্কে কিছু প্রয়োজনীয় কথা এখানে লিখে রাখতে পারি। এখানে ডেসক্রিপশনের এই ট্যাগটির মধ্যে আমরা ওই বইটি বা রিসোর্সটি সম্পর্কে কিছু তথ্য এখানে পরিবেশন করেছি। পরবর্তী যে এলিমেন্ট হলো সেটা হলো পাবলিশার। যেমন ধরুন ইউনিভার্সিটি অফ মিয়ামি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স বা মাইক্রোসফট কর্পোরেশন হলো একটা কর্পোরেট বডি। ইউনিভার্সিটি অফ মিয়ামি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স হলো একটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট যারা ওই ডকুমেন্টটিকে প্রকাশ করেছে। বা মোগলস অ্যানোনিমাস, এরা একটি পাবলিশারের নাম যারা ওই ডকুমেন্টটিকে পাবলিশ করেছে। এরপরে এলিমেন্টটি হলো ডেট। এখানে ডেট তারিখ, মাস এবং সাল অনুযায়ী আমরা এই ফরম্যাটে দিতে পারি, অথবা মাস এবং বছর শুধুমাত্র এটিকেও দিতে পারি বা শুধু বছর। এই তিনটে ফরম্যাটেই আমরা ডেটকে নথিভুক্ত করতে পারি। এরপর আসছে রিসোর্স টাইপ। ইমেজ হতে পারে, সাউন্ড হতে পারে, টেক্সট হতে পারে। যেমন ধরুন ইলেকট্রনিক আর্ট এক্সিবিশনের ক্ষেত্রে ইমেজ এবং টেক্সট দুটোই থাকতে পারে। তাহলে টাইপ এখানে দুবার আমি দেব, ইমেজ এবং টেক্সট যেহেতু দুটোই আছে তাহলে আমি দুটোকেই একসাথে ওই রেকর্ডটি যখন আমি ক্যাটালগ করব ডাবলিন কোড অনুযায়ী, তো টাইপকে আমি রিপিটেবল ফিল্ড হিসেবে দুবার দিতে পারি। বা মাল্টিমিডিয়া এডুকেশনাল প্রোগ্রাম বা ইন্টারঅ্যাক্টিভ যে অ্যাসাইনমেন্টগুলো থাকে সেখানে টেক্সট, ইমেজ, সফটওয়্যার এবং ইন্টারঅ্যাক্টিভ এই চারটে ধরনের মিডিয়া টাইপ থাকতে পারে। এরপর আসছে ফরম্যাট হচ্ছে ধরুন যদি কোনো একটা ছবি আমি দেই, সেই ছবির কি ফরম্যাট রয়েছে, সেটা বিএমপি ইমেজ হতে পারে, জিআইএফ হতে পারে, টিফ হতে পারে, জেপিজি হতে পারে, জেপিইজি হতে পারে। তাহলে এইখানে আমরা ইমেজের মধ্যে ফরম্যাট সম্পর্কে দিতে পারি। বা ধরুন ডাবলিন কোড আইকন, এই আইকনটি আমি টাইটেলের মধ্যে সেটিকে ডেসক্রাইব করার জন্য আমি টাইটেলের মধ্যে ডাবলিন কোড আইকন আমি লিখে দিয়েছি এবং টাইপ হচ্ছে ইমেজ, এবং এই ফরম্যাটে দেখুন লেখা আছে ইমেজ GIF 4KB। অতএব এই যে নির্দিষ্ট রিসোর্সের ক্ষেত্রে যে ছবিটা আমি এখানে দিচ্ছি সেটা হচ্ছে GIF ফরম্যাটে এবং তার সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তাহলে ফরম্যাটে আমি কি ধরনের ইমেজ, তার চরিত্র কি, সেই ফাইল এক্সটেনশনের নাম এবং তার সাইজটাও আমরা এখানে দিতে পারি। যেমন ধরুন এখানে আরেকটি উদাহরণ আমি দিয়েছি। যেমন ধরুন স্যাটার্নের ক্ষেত্রে শনির একটা ছবি রয়েছে, সেটা GIF প্রকৃতির একটি ইমেজ ফাইল এবং সেটির মাত্রা কত সেই পিক্সেলের যে ডাইমেনশন সেটাও এখানে দিয়ে দিয়েছে। এখানে পিক্সেলের ডাইমেনশনটা হচ্ছে 640x512 পিক্সেলস। যেমন ধরুন যদি একটা ব্রোঞ্জের একটা যদি মূর্তি থাকে সেটাকে যদি আমি ক্যাটালগ করতে চাই তাহলে দেখুন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। মূর্তিটার নাম হচ্ছে দ্য ব্রোঙ্কো বাস্টার, এর ক্রিয়েটার হচ্ছে ফ্রেডরিক রেমিংটন, টাইপ হচ্ছে ফিজিক্যাল অবজেক্ট এবং ফরম্যাটে দেখুন ব্রোঞ্জ 22 ইঞ্চেস। এই যে তথ্যটি
ওই দেওয়া হয়েছে, এই ধরনের তথ্য সবসময় ফরম্যাট এই এলিমেন্টের মধ্যে রাখা হয়। এরপর আসছে হচ্ছে রিসোর্স আইডেন্টিফায়ার। রিসোর্স আইডেন্টিফায়ার সাধারণত আমরা কোনো একটা সোর্স তার সম্পর্কিত যে ইউআরএল বা ইউআরআই যেটি থাকে সেটি আমরা আইডেন্টিফায়ারের মধ্যে দিতে পারি। আইএসবিএনকেও আমরা আইডেন্টিফায়ারের মধ্যে দিতে পারি, বা পাবলিশার নাম, পাবলিশারের যে নাম্বার সেটাকেও আমি রিসোর্স আইডেন্টিফায়ারের মধ্যে দিতে পারি। এরপর আসছে সোর্স। দেখুন সোর্সের মধ্যে উদাহরণের মধ্যে একটা নাম্বার দেওয়া হয়েছে। এখানে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেটা হলো কল নাম্বার, রিসোর্সটির প্রিন্ট ভার্সনের জন্য একটা কল নাম্বার, এবং কোথা থেকে এটাকে স্ক্যান করা হয়েছে সেটার সোর্স। এই ইনফরমেশনটি সাধারণত কোনো একটা মিউজিয়াম, আর্কাইভ বা লাইব্রেরিতে যখন বইটিকে ব্যবহার করা হয় তখন সোর্স হিসাবে সেই লাইব্রেরিতে যে কল নাম্বার বা অন্য কোনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ নাম্বার যদি ব্যবহার করা হয় সেটি এই সোর্সের মধ্যে দেওয়া হয়। ল্যাঙ্গুয়েজ হলো বইটির যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটি কোন ভাষায় লেখা। যেমন এখানে যে ল্যাঙ্গুয়েজের বা ভাষারকে বিবরণের জন্য এইখানে ভাষাটির পুরো নামটি না দিয়ে কিছু কোড ব্যবহার করা হয়, যেমন ইংলিশের জন্য ইএন, ফ্রেঞ্চের জন্য এফআর, জার্মানের জন্য জিইআর, এরকম। কারণ প্রথমটির ক্ষেত্রে দেখুন শুধু ইএন আছে, পরেরটির ক্ষেত্রে এফআর রয়েছে, তার মানে প্রথম বইটি ইংরাজি ভাষায় লেখা, পরের যে বইটি সেটি ফ্রেঞ্চ ভাষায় লেখা। দেখুন তৃতীয় যে উদাহরণটি রয়েছে সেটি ইএন এফআর দুটোই রয়েছে, তার মানে ওই বইটি ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটি ভাষাতেই লেখা হয়েছে। ল্যাঙ্গুয়েজ প্রাইমারিলি ইংলিশ উইথ সাম অ্যাবস্ট্রাক্ট অলসো ইন ফ্রেঞ্চ, মানে বইটির মেজর পোর্শন ইংরাজিতে লেখা কিন্তু অ্যাবস্ট্রাক্ট এবং আরও কিছু অংশ রয়েছে যেটা ফ্রেঞ্চে লেখা। তাহলে এই ধরনের স্টেটমেন্টও আমরা ল্যাঙ্গুয়েজ এলিমেন্টের মধ্যে রাখতে পারি। রিলেশন, যেমন ধরুন একটি টাইটেল হলো রিডিং টার্গেনেভ। রিলেশন ইজ পার্ট অফ টু লাইভস, কালেকশন অফ টু নোভেলস, ওয়ান অফ হুইচ ইজ রিডিং টার্গেনেভ। মানে বইটির সাথে যদি অন্য কোনো রিসোর্সের রিলেশন থাকে তাহলে সেই রিলেশনটি বা সম্পর্কটিকে আমি এখানে লিখতে পারি। পরের উদাহরণটি দেখুন, ক্যান্ডেল ইন দ্য উইন্ড, এটা হচ্ছে টাইটেল, সাবজেক্ট প্রিন্স ওয়েলস অফ ডায়ানা, ওনার সম্পর্কিত বইটি, তো সেটা সাবজেক্টের মধ্যে দেওয়া হয়েছে। এর ডেট হচ্ছে 1997। এটি একটা গানের টাইটেল, ক্যান্ডেল ইন দ্য উইন্ড। গানটি গেয়েছেন হচ্ছে জন এলটন। টাইপ হচ্ছে সাউন্ড, মানে একটা সাউন্ড ফাইল আমি নিয়েছি। এবার হচ্ছে ডেসক্রিপশন, ট্রিবিউট টু ডেড প্রিন্সেস, ডায়নার সম্পর্কিত গানের একটা ট্রিবিউট। এবং রিলেশন, এই রিলেশনটাকে বলছে যে দেখুন ইজ ভার্সন অফ জন এলটনস 1976 সং ক্যান্ডেল ইন দ্য উইন্ড। ক্যান্ডেল ইন দ্য উইন্ড বলে 1976 সালে জন এলটন যে গানটি গেয়েছিলেন সেটার একটা ভার্সান বা নতুন করে এটাকে একটা কম্পাইল করেছিলেন জন এলটন 1997 সালে। তাহলে রিলেশনে এই এলিমেন্টের মধ্যে আমি বোঝাচ্ছি যে বর্তমান যে রিসোর্সটিকে নিয়ে আমরা কাজ করছি সেটা যদি অন্য কোনো পূর্ববর্তী রিসোর্সের সাথে তার কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্কিত স্টেটমেন্ট বা তথ্য আমরা রিলেশন এই এলিমেন্টের মধ্যে রাখতে পারি। এরকম আরও 3টে উদাহরণ দেওয়া হয়েছে। এর পরের এলিমেন্টটি হলো কভারেজ। কভারেজ হচ্ছে যে কোনো ভৌগোলিক অবস্থান অথবা কোনো একটি টাইম লাইন বা টাইম সম্পর্কিত যদি কোনো তথ্য থাকে সেটাকে আমরা কভারেজ এই এলিমেন্টের মধ্যে আমরা তাকে প্রকাশ করতে পারি। যেমন এখানে দেওয়া আছে 95 to 96, মানে 95 থেকে 96, এই 2 বছরের সময়কালটাকে বোঝানো হয়েছে। বা এখানে যে রিসোর্সটিকে ডেসক্রাইব করা হচ্ছে ক্যাটালগের মাধ্যমে সেটার টাইম লাইন হচ্ছে এই 2 বছর। অথবা বস্টন কোনো একটা জায়গার নাম বা 17th সেঞ্চুরি সম্পর্কিত তথ্য এখানে এই বইয়ের মধ্যে রয়েছে, সেই জন্য কভারেজ এই এলিমেন্টের মাধ্যমে আমি 17th সেঞ্চুরি লিখে দিতে পারি। কভারেজ আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে আপস্টেট নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সম্পর্কিত, নিউ ইয়র্ক যেহেতু একটা ভৌগোলিক অবস্থান, সেই নিউ ইয়র্ক সম্পর্কিত তথ্য আমরা এই কভারেজের মাধ্যমে দিয়েছি। আরেকটা হলো রাইটস ম্যানেজমেন্ট।
মানে হচ্ছে কোনো একটি রিসোর্স সেইটি কারা ব্যবহার করতে পারবে, টার্গেট অডিয়েন্সকে, সেটার সম্পর্কিত যদি কোনো তথ্য থাকে সেটা আমরা এখানে দিতে পারি। যেমন ধরুন এখানে দিয়েছে অ্যাক্সেস লিমিটেড টু মেম্বার্স, মানে কোনো একটা ডকুমেন্ট শুধুমাত্র লাইব্রেরি মেম্বাররাই নিতে পারেন, অন্য কেউ নিতে পারবেন না, বা রিজার্ভ রয়েছে, সেইটা সম্পর্কিত তথ্য আমরা রাইটস এই এলিমেন্টের মধ্যে দিতে পারি। এখানে আমি একটা ডকুমেন্টের সম্পর্কিত একটা উদাহরণ দিয়েছি। সেই উদাহরণে আপনারা দেখতে পারবেন যে একটা বইয়ের উদাহরণ দিয়েছি, ইন্ট্রোডাকশন টু ব্লকচেইন। এটা হচ্ছে ডিসি টাইটেল, এই এলিমেন্টের সাথে সংযুক্ত করা হয়েছে। এর লিখেছেন হচ্ছে জন ডো। এনার নামটি ডিসি ক্রিয়েটারের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সাবজেক্ট মেটাডেটা ডাবলিন কোর সম্পর্কে লেখা। ডেসক্রিপশন অ্যান্ড এক্সাম্পল অফ রেকর্ড ডেমনস্ট্রেটিং ডাবলিন কোর মেটাডেটা এলিমেন্টস, মানে হচ্ছে ডাবলিন কোর মেটাডেটা সম্পর্কিত এবং ডাবলিন কোর কি কাজ করে, বা এখানে আমরা ডাবলিন কোর সম্পর্কে কি বলতে চেয়েছি সেই তার একটা ছোট্ট বিবরণ আমরা এই ডিসি ডেসক্রিপশন এলিমেন্টের মধ্যে রেখেছি। পাবলিশার মানে এটাকে পাবলিশ করেছেন, কন্ট্রিবিউটার কে এটাতে কন্ট্রিবিউট করেছেন তার নামটা এখানে দিচ্ছি। কোনো একটা ডকুমেন্ট কোন ডেটে সেটা তৈরি করা হয়েছে সেটা আমি এই ডেটটা আমি দিয়েছি। এটা কি ধরনের ডেটা, সেটা হচ্ছে টেক্সট ডেটা। এটা হচ্ছে ডিসি ফরম্যাট, হচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন ধর্মী, এবং এইটা একটা আইডেন্টিফায়ার, মানে হচ্ছে এই রিসোর্সটি কার হেফাজতে আছে তার একটা আমি ইউআরএল এখানে দিয়ে দিয়েছি। এবং ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি, এর কভারেজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আর দেখুন ডিসি রাইটস মানে এখানে দেখুন CC BY 4.0, এখানে কপিরাইটের একটা লাইসেন্স সে সম্পর্কিত ইনফরমেশন আমি এখানে দিতে পারি, যেটা ডিসি রাইটস বলে এখানে দেওয়া আছে। আমি আরেকটা মেটাডেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে TEI, টেক্সট এনকোডিং ইনিশিয়েটিভ। এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, একটা হচ্ছে TEI হেডার, ফাইল ডেসক্রিপশন, টাইটেল স্টেটমেন্ট, পাবলিকেশন স্টেটমেন্ট, সোর্স ডেসক্রিপশন, প্রোফাইল ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ ইউসেজ, টেক্সট ক্লাস, এনকোডিং ডেসক্রিপশন, রিভিশন ডেসক্রিপশন, টেক্সট। এটা হচ্ছে আরেকটা মেটাডেটা যেটার নাম হচ্ছে TEI, টেক্সট এনকোডিং ইনিশিয়েটিভ। এটা বই এবং লাইব্রেরির যে অন্যান্য যে রিসোর্স তাকে মেটাডেটার সাথে সংযুক্ত করতে সাহায্য করে। যেমন ধরুন এখানে টাইটেল এই ট্যাগের মধ্যে আমি দ্য শর্টেস্ট TEI ডকুমেন্ট ইমাজিনেবল এই একটা টাইটেল এই ট্যাগের মধ্যে দিয়েছি, এবং এটা দেখুন টাইটেল স্টেটমেন্ট বলে একটা ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে, এবং পুরোটাই হচ্ছে একটা পাবলিকেশন স্টেটমেন্টের মধ্যে আসতে হবে। তাই the first published as part of TEI P2, this is the part 5 version using a namespace। তো পাবলিকেশন মানে বইটি বা ডকুমেন্টটি যে পাবলিশ করা হয়েছে সেই পাবলিশ সংক্রান্ত তথ্য, মানে প্রকাশনা সংক্রান্ত তথ্য আমরা পাবলিকেশন স্টেটমেন্টের মধ্যে দিতে পারি। তারপর দেখুন এখানে আরেকটা ডকুমেন্ট আমি দিয়েছি, a TEI document containing 4 page images। তার মানে একটা TEI এর একটা ডকুমেন্ট যার মধ্যে 4টে ইমেজ রয়েছে, এবং সেই ইমেজগুলোর আমি পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এই করে একটা গ্রাফিক URL এর মাধ্যমে সেটাকে আমি ইনসার্ট করেছি। এখানে একটা বইয়ের মেটাডেটা এলিমেন্টকে কিভাবে এখানে দেখানো যায় সেটার একটা উদাহরণ দেওয়া হয়েছে। টাইটেল স্টেটমেন্টের আন্ডারে টাইটেল এই ট্যাগের মাধ্যমে একটি বইয়ের নাম দেওয়া হয়েছে। বইয়ের নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এবং তার লেখক হলেন জেন অস্টিন। এই জেন অস্টিনকে অথার এই ট্যাগের মধ্যে রাখা হয়েছে। বইটির এডিটর হচ্ছেন জন ডো, তাকে যেহেতু তিনি বইটির এডিটর সেজন্য তাকে এডিটর ট্যাগের মধ্যে রাখা হয়েছে, এবং পুরোটাই এক টাইটেল স্টেটমেন্ট এই ট্যাগের মধ্যে নিবদ্ধ করা হয়েছে। এরপর আসছে পাবলিকেশন স্টেটমেন্ট। একটা পাবলিশারের নাম দেওয়া হয়েছে, পাবলিশার প্লেস অফ পাবলিকেশন দেওয়া হয়েছে লন্ডন, এবং পাবলিশ হয়েছে 1813 সালে। তাহলে এই পুরোটাই আমি পাবলিশার স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিলাম। এরপর আছে সোর্স ডেসক্রিপশন, মানে হচ্ছে ফার্স্ট এডিশন, পাবলিশার হচ্ছে এক্সাম্পল পাবলিশিং হাউস, পাবলিকেশন প্লেস হচ্ছে লন্ডন, এবং ডেট হচ্ছে 1813। এবং এর সাথে সাথে আমি আরও কিছু বিবলিওগ্রাফিক
যে ডেসক্রিপশন, সেগুলো এক একটা তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমি বিভিন্ন ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে কমেন্টারি সম্পর্কে আমরা কোনো একটা রিসোর্সের যে টপিক্যাল টার্ম দিতে পারি, যেমন এই টপিক্যাল টার্মটা এখানে টার্ম নামক ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে, যেমন 19th সেঞ্চুরি লিটারেচার। তো আমরা ক্যাটালগে মেন এন্ট্রি এবং অ্যাডেড এন্ট্রি যেটা ক্যাটালগ কার্ডে করতাম, এখন ওয়েব এনভায়রনমেন্টে আমরা মেটাডেটা ট্যাগের মাধ্যমে সেই সমস্ত ইনফরমেশনগুলোকে বা তথ্যগুলোকে আমরা এনকোড করি এবং পুরোটাই একটা সফটওয়্যারের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়। মেটাডেটার সুবিধাগুলি হলো উন্নত রিসোর্স আবিষ্কার, উন্নত অনুসন্ধানযোগ্যতা বা সার্চেবিলিটি। মেটাডেটা সার্চ ইঞ্জিন এবং ডেটাবেসগুলি সূচি করতে পারে এমন কাঠামোগত তথ্য প্রদান করে যা সম্পদগুলিকে আরও আবিষ্কারযোগ্য করে। পুনরুদ্ধারের ক্ষেত্রে নির্ভুলতা, ব্যবহারকারীরা নির্দিষ্ট মেটাডেটা ক্ষেত্রগুলি যেমন শিরোনাম, লেখক, বিষয়, তারিখ ইত্যাদি অনুসন্ধান করে আরও সঠিকভাবে সম্পদ খুঁজে পেতে পারেন। মুখযুক্ত অনুসন্ধান, মেটাডেটা ফরম্যাট ভাষা বা বিষয়ের মতো বিভাগের উপর ভিত্তি করে অনুসন্ধান ফলাফল ফিল্টারিং এবং পরিমার্জন সক্ষম করে। উন্নত সংগঠন এবং ব্যবস্থাপনা, কাঠামোগত তথ্য, মেটাডেটা রিসোর্সগুলিকে বর্ণনা করার জন্য একটি মানসম্মত উপায় প্রদান করে যা তাদের সংগঠিত এবং শ্রেণীবদ্ধ করা সহজ করে তোলে। দক্ষ ক্যাটালগিং, লাইব্রেরি, আর্কাইভ এবং ডেটাবেসগুলি পদ্ধতিগতভাবে রিসোর্সগুলিকে ক্যাটালগ করতে পারে, অতিরিক্ত সময় হ্রাস করে এবং ধারাবাহিকতা উন্নত করে। রিসোর্স লিঙ্কিং, মেটাডেটা সংস্করণ, অনুবাদ বা পরিপূরক উপাদানের মতো সম্পর্কিত রিসোর্সের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। মেটাডেটার ব্যবহারের সুবিধা, আন্তঃকার্যক্ষমতা, মানসম্মত ফরম্যাট, মেটাডেটা স্ট্যান্ডার্ড যেমন ডাবলিন কোড, মার্ক, মডস সিস্টেম এবং প্ল্যাটফর্মগুলিতে সামঞ্জস্য নিশ্চিত করে। মেটাডেটা বিভিন্ন রিপোজিটরি, প্রতিষ্ঠান বা সিস্টেমের মধ্যে সম্পদের নিরবিচ্ছিন্ন ভাগাভাগি এবং একীকরণ সক্ষম করে। ক্রস ডোমেন সহযোগিতা, মানে একটি ডোমেনের সাথে আরেকটি ডোমেনের মধ্যে কোঅপারেশন বা সহযোগিতা। মেটাডেটা বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বর্ণনা করার জন্য একটি সাধারণ কাঠামো প্রদান করে এবং এর ফলে ক্রস ডোমেন কোঅপারেশন অনেক সহজ হয়। অ্যাক্সেসিবিলিটি, রিসোর্স প্রসঙ্গ, মেটাডেটা একটি সম্পদ সম্পর্কে প্রসঙ্গ প্রদান করে, যেমন এর উদ্দেশ্য, উৎপত্তি, উদ্দিষ্ট শ্রোতা, যা ব্যবহারকারীদের জন্য এর প্রাসঙ্গিকতা সহজ করে বুঝিয়ে দেয়। বহুভাষিক সহায়তা, মেটাডেটা শিরোনাম, বর্ণনা এবং কিওয়ার্ডের অনুবাদ অন্তর্ভুক্ত করে যা বিশ্বব্যাপী দর্শকদের জন্য সম্পদ অ্যাক্সেসিবিলিটির মান পূরণ করে। অ্যাক্সেসিবিলিটি সম্মতি, মেটাডেটা নির্দেশ করতে পারে যে একটি সম্পদ অ্যাক্সেসিবিলিটি মান পূরণ করে কিনা, যেমন প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য যদি কোনো নির্দেশ থাকে সেইটা আমরা এখানে দিতে পারি। মেটাডেটার নিয়ন্ত্রণ, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন জিডিপিআর, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড পোর্টেবিলিটি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট HPAA, ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন BCBS, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট ইত্যাদি নিয়মগুলি বিশেষ করে অর্থ, খুচরো পরিষেবা, ফার্মাসিউটিক্যাল, লাইফ সায়েন্সের মতো ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে। যখন ইন্টিগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসাবে মূল তথ্য আবিষ্কৃত, সংগ্রহ, ক্যাটালগ, সংজ্ঞায়িত এবং মানসম্মত করা হয় না, তখন অডিট ত্রুটিপূর্ণ হতে পারে। সংবেদনশীল তথ্য স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করা এবং এর ফ্যামিলি স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করা হয় এবং এর প্রবাহ চিত্রিত করা হয় যাতে এটি সহজেই খুঁজে পাওয়া যায় এবং কর্মপ্রবাহে এর ব্যবহার সহজেই শনাক্ত করা যায়। মেটাডেটা শুধুমাত্র যে লাইব্রেরি মেটেরিয়ালের কে ডেসক্রাইব করার জন্য ব্যবহার করা হবে তা কিন্তু নয়। বিভিন্ন ফিল্ডে বা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রিসোর্সকে বিবরণ দেওয়ার জন্য বা ডেসক্রাইব করার জন্য আমরা মেটাডেটা ব্যবহার করতে পারি। যেমন বইয়ের ক্ষেত্রে যেরকম মেটাডেটা হতে পারে, লার্নিং অবজেক্টের জন্য সেরকম মেটাডেটা হয়। যেরকম IEEE LOM হচ্ছে
লার্নিং অবজেক্টের জন্য, মিউজিয়াম অবজেক্ট বা আর্টিফ্যাক্টের জন্য ভিআরএ কোর এই মেটাডেটা ব্যবহার করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো মেটাডেটা হলো আজকের দিনে ওয়েব এনভায়রনমেন্টে কোনো একটা রিসোর্সকে ডেসক্রাইব করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অনলাইনে কোনো একটা সম্পদকে খুঁজে পাওয়া এবং তার সম্পর্কিত বিবরণকে সার্চ করে বার করা এবং কোনো একটা রিসোর্সকে ডিসকভার করা ইত্যাদি সব কিছুর জন্য মেটাডেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।